বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে সুখী ব্যক্তিকে সেই তালিকায় কয়েকজনকেই হয়তো খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার জানা মতে একজন আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বাংলাদেশের অন্যতম সুখী ব্যক্তি এই মুহূর্তে, মিজানুর রহমান, ফরচুন বরিশালের চেয়ারম্যান এবং বিপিএলের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন দলের ওনার। তাকে নিয়েই আমরা হাজির হয়ে গেছি আমাদের নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানুজ্জামান, আর আমার সঙ্গে মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান আপনাকে। এবং আমি বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সুখী ব্যক্তি মানে ঠিক কিনা, মানে আপনি নিশ্চয়ই এক্সপ্রেস করতে পারছেন না। আমরা দুবার জিতেছি, বাট সুখী ব্যক্তি না। উই আর ভেরি হ্যাপি, উই আর রিয়েলি ভেরি হ্যাপি অ্যাট দিস মোমেন্ট দ্যাট এই জয়টা আমাদের আরও অনুপ্রাণিত করলো এবং নেক্সটে যেন আমরা আরও ভালো করতে পারি। এবং একটা বিরাট ফ্যান বেস তৈরি হয়েছে, যেটার মাধ্যমে আপনি যদি গ্যালারিতে থাকতেন তাহলে বুঝতে পারতেন what a fan base it is। না থেকেও আমি দেখেছি আমার ধারণা 80% সমর্থক আপনাদের জি, পক্ষে। আমি জাস্ট একটু হাত উঁচু করেছিলাম, দেন ইট ইজ লাইক এ গ্রেনেড সাউন্ড, ইটস আনবিলিভেবল, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সো উই আর রিয়েলি ভেরি হ্যাপি। এবং স্টেডিয়ামের গ্যালারির কথা বলছিলেন, গ্যালারিতে যতখানি না সমর্থক আপনার, আমার মনে হয় সারা দেশব্যাপী এবং বরিশালে আপনার মনে হয় ফ্যান অবিশ্বাস্য। জি, অত্যন্ত ভালো বড় কথা বলেছেন আপনি ভালো কথা বলেছেন। আমাদের ওখানে এক জায়গায় খেলা দেখানো হয়েছে, আমি শুনেছি সেখানে নাকি 10,000+ পিপল একসাথে খেলা দেখেছে। ইটস এ হিউজ নাম্বার অফ পিপল, অলমোস্ট লাইক এ স্মল স্টেডিয়াম। দেন আমরা কালকে ওখানেই যাচ্ছি ইনশাল্লাহ। সো কালকে 12টার সময় আমি ওই প্লেসে আমরা থাকবো প্লেয়ারদেরকে নিয়ে। সো আই থিঙ্ক ইট উইল বি দ্য মানে রোববার যাচ্ছেন আপনারা, এবং ওখানে আসলে অ্যাক্টিভিটিটা কি? প্রথমবারের মতো বরিশাল টিম বরিশালে যাচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মানে গতবার আপনি বলেছিলেন কিন্তু যে কোনো কারণে হয়নি শেষ পর্যন্ত, এবার কথা রাখতে পারছেন? যে ইনশাআল্লাহ আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে। কালকে আমরা রবিবার সকাল 12টা এখান থেকে রওনা করব এবং আশা করি সব ঠিক থাকলে 12:30 আমরা নামবো। এরপরে লাঞ্চ, নিশ্চয়ই কি অপেক্ষা করছে আমি জানি না। এরপরে লাঞ্চ, দেন উইল গো টু দ্য বেলস পার্ক। দেন দেয়ার ইজ এ স্মল কনসার্ট for the বরিশাল বিভাগের সকল দর্শকদের জন্য। দেন প্লেয়ার তামিমস অ্যান্ড আদার পিপল উইল টক ক্লিয়ার বিট। বরিশাল চ্যাম্পিয়ন হবে এটা মানে খুব বেশি অবাক করার নয়, কারণ বরিশাল যেরকম দল করেছে, বরিশাল যেভাবে গুছিয়ে পুরো দলটাকে পরিচালিত করেছে, সেটাই অবাক হওয়ার কিছু নেই। আপনার মনে দল করার পরে কোনো সন্দেহ ছিল কিনা? যদিও আপনি বলতে পারেন যে ক্রিকেট খেলা, মাঠের খেলা, T20 আরও আনসার্টেনিটি, কিন্তু বরিশাল অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিল। ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা আসলে আমরা দলটা করেছি, অত্যন্ত ব্যালেন্স টিম করেছি এবং আমাদের টার্গেটই ছিল ফাইনালে ওঠা, এটাই আমাদের টার্গেট ছিল। বাট লাস্ট ইয়ার কিন্তু আমরা অত্যন্ত পেন অ্যান্ড পেপারে আমরা কিন্তু অনেক উইক ছিলাম, 3 নম্বরে ছিলাম। বাট ফাইনালি উই ডিড লট অফ চ্যালেঞ্জেস অ্যান্ড ফাইনালি উই উইন। সো দ্যাটস দ্য রিজন আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আসলে ভালো দল করেই যে একেবারে ফাইনালে চলে যাবে এটা সত্য না। সো আমরা আমাদের প্লেয়াররা তাদের ওয়েতে তারা খেলেছে এবং আমি নেভার ইন্টারাপ্ট দেম। ইভেন 11 নিয়েও আমি কখনো কথা বলিনি। দ্যাটস দ্য রিজন আই থিঙ্ক। অ্যান্ড টিম জেলিং যেটা তামিম ইকবাল মানে করে আসছে এবং করতেছে, সো ইটস ফ্যান্টাস্টিক। দ্যাটস দ্য রিজন উই আর উইনিং অ্যান্ড we have supposed that we will win, but really I didn't get such a good match. Yesterday match was very fantastic. মানে আমি যদি জিজ্ঞেস করি যে আপনি নিজে কি আসলে যখন চিটাগাং ওপেনিং প্লেয়ারটা এত ভালো খেলছিল, আপনি কি একটু টেনশন ফিল করছিলেন কিনা যে তীরে এসে না তরি ডুবে? অবশ্যই টেনশন করছিলাম। আপনারা হয়তো টিভিতে আমাকে দেখেছেন। আই ওয়াজ রিয়েলি very much surprised that they are playing so nice cricket. তাদের মানে আমরা নাফি এবং পারভেজ ইমন, তারপরে শেষে কিন্তু আবার শামীম পেটোরি খেলে দেয়। সো আই ওয়াজ লিটল বিট ওরিড দ্যাট ইট ক্যান বি 200+, দেন 200+ হলে এটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। সো উই স্টপ দেম লাস্ট 4 overs, দ্য রান ওয়াজ ভেরি লো। Then finally we stopped them and it was a fantastic win, and I believe people enjoy all over the Bangladesh. এখন বাংলাদেশের 16 কোটি মানুষের বেশি মানুষ ক্রিকেট দেখে, আমার ধারণা 18 কোটি 16 কোটি ক্রিকেট দেখে আমার ধারণা। সো দে এনজয়েড দ্য ইয়েস্টারডে। বরিশাল এই মুহূর্তে ক্রেজি টিম আমার ধারণা পুরো সমর্থকদের মধ্যে। আপনি বলছিলেন যে 11-এ হস্তক্ষেপ করেন না, মানে আমার অবাক লেগেছে যে জিমি নিশামের মতো ক্রিকেটারকে এনে বসিয়ে রাখা, মানে এটা আপনার জন্য কি একটু হার্ট ব্রেকিং কিনা যে এত টাকা দিয়ে আনা কিন্তু একটা প্লেয়ার বসে রয়েছে?
হয়েছে? দেখেন যখন আনা হয়েছে তখনই কিন্তু আমাকে বলেছে যে আমরা হয়তোবা উইনিং কম্বিনেশনেই চলে যাব। আমরা যদি দেখেন জেমিন ইসলামকে নামাতাম তখন রিশাদ খেলতো না, রিশাদকে ড্রপ করা হতো এবং বিদেশিও নাম কমাতে হতো আপনাকে। হ্যাঁ, নবীও ড্রপ হতো। তো আমাকে তখন অন্য প্লেয়ার নিয়ে চিন্তা করতে হতো। তানবীর খেলতো এবং তারপরে আরেকজন স্পিনার খেলাতে হতো। সো মানে টোটাল ব্যাটিং অর্ডারটা চেঞ্জ হয়ে যেত। বাট আমরা যেভাবে ছিলাম আমাদের ব্যাটিং অর্ডার ফ্যান্টাস্টিক। রিশাদ যে কাজটা করার জন্য তাকে নেওয়া হয়েছে সেই কাজটা সে করে দিয়েছে, অ্যান্ড ফাইনালি উই উইন। সেটা তো অবশ্যই, মানে আমি বলছি যে আপনার কোনো রিগ্রেট নেই যে জিমিন ইসলামের প্রতি এক্সপ্রেস করেছেন? No. David Malan was sitting idle for five matches. He's a fantastic player. কাইল মার্শ যেহেতু 2 ওভার বল করে দেয়, অনেক সময় 4 ওভার বল করে দেয়, এই জন্য কাইল মার্শ জায়গায় ডেভিড মালান বসেছিল। You remember? Mohammad Ali was sitting idle for 8 matches. Then he go back to Pakistan and come back again for the final and semi-final. So you understand, আমাদের কাছে সকল অপশন ছিল, অলওয়েজ আমরা অপশন রেখে কাজ করেছি। সেটা তো অবশ্যই, আপনার 9 নম্বর পর্যন্ত ব্যাটার মোহাম্মদ নবীকে 8-9 নম্বরে ব্যাট করতে হয়েছে। ইয়েস, মানে সেটা ব্যাটিং ডেপথটা আপনাকে অনেক এগিয়ে দিয়েছে। আমরা একটু টুর্নামেন্টের দিকে যদি আগাই, যে বরিশাল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলো, এটার রহস্য কি আপনি যদি এক কথায় জিজ্ঞেস করি আপনাকে? এক কথায় আমি যদি বলি তাহলে বলবো যে টিম জেলিং, টিম বন্ডিং ইজ দ্য মেইন মোটো অফ আওয়ার টিম, অ্যান্ড আমরা মনে করি এই জন্যই আমরা জিতেছি। মানে সেটা কি তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ এদেরকে বরপর রেখে দেয়া, এরকম সিনিয়র প্লেয়ার যারা এসে খেলে গেছে আপনার তাদেরকে আবার নিয়ে আসার চেষ্টা করা, সেটাই কি আপনার একমাত্র মোটো? আমি দেখেন আমাদের এখানে 4-5 জন সিনিয়র প্লেয়ার রয়েছে, তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, শান্ত, তৌহিদ হৃদয়, সো তাইজুল, বিগ প্লেয়ার্স ইজ দেয়ার। সো তাদেরকে তামিম ইকবাল এবং মুশফিক এবং মাহমুদুল রিয়াদ 3 জনে অন্তত নাইসলি হ্যান্ডেল করে। একেবারে মনে হয় যে তারা ঘরের মধ্যে বসে গল্প করতেছে, মিটিং করছে, বাট ইটস লাইক এ কথা গল্পের ছলে, আড্ডার মতো আড্ডা দিতে দিতে কাজগুলো করে ফেলে। সো এখানে কোনো প্রেশার নেই। আমরা একটা ম্যাচে লাস্ট ওভারে 26 অর সামথিং রান লাগতো, রংপুর মেরে নিয়ে গেল, সোহান ইয়ে করলো। তো এরপরের মেসেজ ছিল আমার জাস্ট ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, tomorrow we have a match, we can win tomorrow again. Just I write like this. So আমি কখনোই তাদেরকে ইন্টারাপ্ট করি নাই, খারাপ খেললেও কিছু বলে নাই, ভালো খেললেও কিছু বলে নাই, এবং আমি অলমোস্ট 1 মান্থ আমি কিন্তু ক্যামেরার সামনে থেকে দূরে থাকার চেষ্টা করছি যে ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যান্ড ইট ক্যান বি ইম্প্যাক্ট টু দ্য প্লেয়ার্স। তামিম ইকবালকে কথা বলবেন, এই পুরো জার্নিতে 2 বছরই যদি আমি বলি, তামিম ইকবাল একটা বড় পার্ট আপনার টিমের। 3 বছর কিন্তু ক্যাপ্টেন আমাদের। জি, 3 বছরই ক্যাপ্টেন আপনাদের, বড় পার্ট আপনাদের টিমের। অনেকে বলেন যে তামিম ইকবাল ইজ এ পার্টনার অফ ইউর টিম। মানে আমি কাগজে কলমে কতটা জানি না, কিন্তু বাস্তবে আমরা দেখি যে সেই দল করে, সেই স্পন্সর আনে, সেই 11টা সাজায়, সেই পুরো স্ট্র্যাটেজিটা মেক করে। আপনি তামিমের ভূমিকাটা কিভাবে দেখেন এই টিমে? তারা হচ্ছে সবাই দলকে ওন করে মানে রিয়েলি ওন করে, এবং দ্যাটস দ্য রিজন আমাদের টার্গেটই থাকে। কিন্তু আপনারা সবাই মনে করতে পারেন যে এই সিনিয়র প্লেয়ার তো এখন চলে না, আসলে আপনার কি এটা যে চলে এটা আমি প্রমাণ করার জন্যই গত বছর নিয়েছিলাম, এবং এবারও নিয়েছি, এবং এটাও প্রমাণ করে দিলাম যে এটা দিয়ে চলে। অভিজ্ঞতার দরকার আছে, অভিজ্ঞতার সাথে আপনাকে সংমিশ্রণ করতে হবে তারুণ্যের। সো দেন তারুণ্য এবং অভিজ্ঞ মিলে একটা সংমিশ্রণ করে একটা ভালো একটা রেজাল্ট বেরিয়ে আসবে, সেটাই হয়েছে ইনশাল্লাহ। না, আগামীবার কি আপনি দল নেবেন? কারণ এই প্রশ্ন এই কারণে যে এবার বিসিবির সাথে আপনার 3 বছরের চুক্তির শেষ, বিসিবি নতুন করে আবার হয়তোবা কি ফর্মুলায় দিবে আমরা জানি না। আপনি দল করতে চান কিনা, আপনাকে রাখতে চায় কিনা, আপনি থাকতে চান কিনা? ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে, এবং ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি বলেছি, ওটা যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ আমরা থাকবো। ফরচুন বরিশাল অলওয়েজ উইথ ক্রিকেট, স্পেশালি বিপিএল উই আর দেয়ার। তামিম ইকবালও কি থাকবে তখন? ইনশাল্লাহ। তামিমের সাথে এই বিষয়ে কি কোনো কথা হয়েছে যে সে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করেছে, সে লোকাল ক্রিকেট খেলতে চায়, কতদিন আমরা জানি না, বিপিএলে আগামী মৌসুমে দেখা যাবে কিনা তাকে আপনার দলেই? ইনশাল্লাহ যে তামিম ইকবাল যতদিন ক্রিকেট খেলবে ফরচুন বরিশালের হয়ে খেলবে ইনশাল্লাহ। খুবই ভালো খবর এটা দর্শকদের জন্য যে বরিশালে তামিম ইকবাল আবারও খেলবেন। আপনি বারবার বলেন যে এবার
আপনি বলছেন যে টেলিভিশনের বাইরে থাকার চেষ্টা করছেন, যে দু একবার এসেছেন একটা কথাই বলেছেন যে ক্রিকেট বোর্ডের এই বিপিএল স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা দরকার, বিপিএল এর লভ্যাংশের ভাগ দেওয়া দরকার এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা দরকার। এইটার মিনিংসটা কি? ক্রিকেট বোর্ড যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে তাহলে আপনার লাভ কি? আপনি নিজে কেন করছেন না, এটা একটা প্রশ্ন। আর লভ্যাংশের ভাগ না দিলে কি আপনি আগামীবার থাকবেন? দেখেন, ইনফ্রাস্ট্রাকচার না দিলে আপনার ক্রিকেটকে, আপনি বিপিএল এভাবে টেনে হেসড়ে চালাতে পারবেন না। আমি একজন ব্যবসায়ী, আমি বিপিএলে এসেছি কিন্তু ব্যবসা করতে, আমাকে বিজনেস করতে হবে। আমি এটা দিয়ে যদি বিজনেস না করতে পারি দেন আই উইল নট বি দেয়ার। দিস ইজ দ্য মেইন থিংস। সো আমি কেন ইনফ্রাস্ট্রাকচার করতে, আমি যখন একটা ফ্যাক্টরি চালাই সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে। সেখানে দেখেন আমাদের অডিট করতে হয়, বিএসসিআই অডিট করতে হয়, বন্ডের অডিট করতে হয়, লট অফ থিংস ইজ দেয়ার। সো আমি বিপিএলকেও এভাবে একটা ফরম্যাটে ফেলে দিতে বলেছি, যে ফরম্যাটে ফেলে দিলে মনে করেন আপনি টিকিটিং থেকে আমরা রাইট পাবো 30%, তো 30% অটোমেটিক চলে যাবে। আমার সাথে খেলা পড়েছে মনে করেন রংপুর 30%, আমার 30% আমরা পেয়ে গেলাম, বিসিবির অংশ বিসিবি পেয়ে গেল, যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়ে আসছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড তো হোম ভেনুর অ্যাপ্লিকেশনটাও আছে, যে আপনি আয়োজন করবেন আপনার ভেনু। বরিশালের তো কোনো ভেনু নেই নিজস্ব, এখন মিরপুরে নিজস্ব ক্রিকেট বোর্ড আয়োজন। ভেনু রয়েছে এবং এটার জন্য আমি অফিসিয়ালি চিঠি দিয়েছি যেন নেক্সট বিপিএলে আমাদেরকে বরিশালে খেলার জন্য, স্টেডিয়ামে খেলার জন্য সহযোগিতা করে। এবং আমার আমি জোরালোভাবে আরও চেষ্টা করব বরিশাল যেন খেলা হয়। অবশ্যই। আরেকটা কথা বলছিলাম যে লভ্যাংশের ভাগ, আপনি বলছিলেন টিকিটিংয়ের কথা কিংবা টিভি রাইটস থেকে ইনকাম, সেটা দাবি কি আপনার একার নাকি আসলে অন্য দলগুলোর দাবিও আছে? দেখেন, আপনি একাই কেন বলছেন? আমি সবসময় বলি এবং আমার সাথে কিন্তু সবাই বলে, অন্যরা হয়তো স্ট্রংলি বলে না, বাট ইন দ্য মিটিংয়ে আমরা যখন ইনসাইড মিটিংয়ে থাকি, ফারুক ভাইয়ের সাথে এবারও কথা হয়েছে, সবাই কিন্তু বলেছে, নট অনলি 7টা দলই বলেছে লভ্যাংশের ব্যাপারে। সো আমি একা না, এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা সবাই কথা বলি। বিপিএল এই 3 বছরে কি আসলে লাভ হয়েছে আপনার? না, লাভ হয়নি। দ্যাটস দ্য রিজন আমি ইনফ্রাস্ট্রাকচার চাচ্ছি। আপনাকে ব্যবসা করতে হলে তখন আপনাকে ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। আপনি একটা ফ্যাক্টরি চালাচ্ছেন, ফ্যাক্টরিটা বিএসসিআই অডিটেড কিনা, আমি কাস্টমারের কাছে গেলেই আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি আপনার অডিট পাস করা আছে, দেন দে উইল থিঙ্ক অ্যাবাউট, আমি আমার ফ্যাক্টরি প্রোফাইল চাপে, অন্য কিছু চাপে, দেন আমাকে হয়তো বা তারা ফ্যাক্টরি ভিজিটে যাবে, দেন অর্ডার প্লেস করবে। সো দের ইজ এ প্রসেস অলসো। এই ধরনের প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে বিপিএলকেও একটা ইনফ্রাস্ট্রাকচারে নিয়ে আসতে হবে, যে এই প্রসেস হলে তুমি দল পাবা এবং এই জিনিসগুলো তোমাকে আমি দিব, রাইটসগুলো আমি এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে। হ্যাঁ, এই স্ট্রাকচার তৈরি না করলে এখান থেকে ব্যবসাও হবে না এবং আমরা বছরের পর বছর লসই দিতে হবে। সো মানে কি কত তখনই আসলে অন্য দিকগুলো এসে পড়ে, অন্যায়ের দিকগুলো এসে পড়ে। আমরা সেই জায়গায় যাব, কিন্তু তার আগে বলছিলাম যে আপনার কত টাকা খরচ হয়েছে এই মৌসুমে, একটা ধারণা কি আমাদের দর্শকদের দিতে পারেন? এখন পর্যন্ত এটা শিওর না, কত, 10 কোটির উপরে, 15 কোটির উপরে? না, এরকম না। আমি এটা পাবলিকলি আসলে বলার একটা জিনিস না, এটা আমাদের অ্যাকাউন্টস দেখবে। আর এটা আপনার তো বিসিবি তো অলরেডি অ্যানাউন্স করাই আছে, কত টাকা খরচ হয়েছে অলরেডি অ্যানাউন্স করা আছে। সো ইটস নট সো হিউজ আপনারা যা বলছেন, বাট ওকে, ইটস এ গুড থিংস দ্যাট ইউ স্টিল আস্ক মি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা দরকার কিংবা লভ্যাংশের ভাগ দরকার। একটা দল যদি এই পথে চলতে থাকে তাহলে তো তারা বৈধ পথে আসলে বিপিএল চালাতে পারবে না। এবারের বিপিএল নিয়ে কিন্তু অনেক অভিযোগ উঠেছে। আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আপনি জমি বিক্রি করে দল চালান, আরেক দল খুব সহজেই একটা ম্যাচ ছেড়ে দিয়ে, কিংবা একটা এরকম অভিযোগ আছে যাদের বিরুদ্ধে, তাদেরকে ইঙ্গিত করে বলেছেন। সেটা আসলে খারাপ লাগা বোধ থেকে বলেছেন, নাকি আসলে এই টুর্নামেন্টের প্রশ্ন যখন ওঠে এইটা নিয়ে বিশ্বব্যাপী সেই কারণে বলেছেন? এটা আমি টোটালি মানে লিটল বিট ডাউন দ্য ট্র্যাক ছিলাম। আমাদের একজন প্লেয়ার বোলার আনানোর দরকার ছিল। সো সেই বোলারকে যখন আমি আনাতে যাচ্ছিলাম, সে বলছে যে আমাকে অগ্রিম টাকা দিলে তাহলে আমি বাংলাদেশে আসবো। দেখেন, ফরচুন বরিশাল কিন্তু 5 বছর বিপিএলের সাথে আছে। কেউ বলতে পারবে না মানে $1 করে ব্যালেন্স আছে, কেউ কিন্তু বলতে পারবে না। সো যখন এটা চেয়েছে আমার কাছে খুব খারাপ লেগেছে। বলেছে অন্যরা গ্যাম্বলিং, ডাইরেক্ট বলেছে অন্যরা গ্যাম্বলিং করে, তারপরে টাকা দেয় না প্লেয়ারদের, লট অফ থিংস বলেছে। তখন হয়তো আমি বলে ফেলেছি, বাট এটা আসলে আকসুর কাজ। they will find it out and I think they will do something on it এবং স্ট্রংলি এটা ফাইন্ড আউট করা উচিত। যদি হয়ে থাকে সেটাকে যেন তারা অ্যাড্রেস করে।
এবং খুব অবভিয়াসলি অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ আমাদের ক্রিকেট নিয়ে যে এত উন্মাদনা, এই উন্মাদনা আমাদের আসলে কমে যাবে। এবং আমরা এই সাপোর্টগুলো পাচ্ছি মাঠে গিয়ে এবং মাঠের বাইরে, আপনি দেখবেন, আপনি একটু আগে বললেন যে বরিশালে মানে হিউজ পিপল আউটসাইড দ্য, আপনার বিয়ন্ড দ্য গ্যালারি, সিম্পল থিংস, বিয়ন্ড দ্য গ্যালারি অলসো লট অফ পিপলস খেলা দেখতেছে। সো এটা থেকে আমরা হয়তো বা আমরা মানে লস হয়ে যেতে পারে, মানে খেলা বিমুখ হয়ে যেতে পারে মানুষ। সো আমাদের উচিত ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা। এই কয়েক বছর বিপিএল এর অভিজ্ঞতায় মানে আপনার কাছে কি মনে হয় যে কোন জিনিসটা আপনি মিস করেছেন, করতে পারেননি, ইচ্ছা ছিল কিংবা করতে চান নেক্সট সিজনে? দেখেন, আমাদের ফ্যান বেজ ইজ ফ্যান্টাস্টিক। আমার যেটা আমি রিয়েলি সফল মনে করি, আমাদের যে পরিমাণ ফ্যান বেজ, ফ্যান এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে, আমরা একটা পোস্ট দিলে মিলিয়ন ভিউ হয় ইন 1 hour 2 hours-এর মধ্যে। সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। অলসো আমার পরবর্তী অ্যাচিভমেন্ট থাকবে, আমি মনে করি যে আমাদের প্রোডাক্ট সেলিংয়ের একটা রাইট থাকা উচিত, যেটা পাকিস্তানে রয়েছে, আইপিএলে রয়েছে। যেমন আমাদের জার্সিগুলো অন্যরা সেল করতেছে এবং দেখেন দেখা যায় 200 টাকার জার্সি 600 টাকায় সেল করতেছে, তার দ্যাটসমিন, এবং এটার ভ্যাট ট্যাক্স কিছুই পাচ্ছে না গভর্নমেন্ট। সো আমরা যদি এটাকে মানে মার্চেন্ডাইজ করতে পারি, দেন ইট উইল বি দ্য গুড থিংস। আচ্ছা, আর আগামী বছরের মানে দল পরিচালনায় কিংবা আমি যদি বলি কোনো চমক, সারা বছরের কার্যক্রমে সব দলই একদমই স্থবির থাকে, বিপিএল শেষ 6 মাস একদম চোখ বন্ধ করে থাকে, আবার ড্রাফটের 1 মাস আগের থেকে শুরু করে, মানে বরিশালকে কেন্দ্র করে কোনো উদ্যোগ নিতে পারে কিনা? জি, আমরা এবছর সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট আমাদের হয়তো সুপার লিগ খেলার সম্ভাবনা আছে, গ্লোবাল সুপার লিগ। হ্যাঁ, গ্লোবাল সুপার লিগ খেলার সম্ভাবনা আছে, যেহেতু আমরা এই বছরের চ্যাম্পিয়ন। গতবারও তো সুযোগ ছিল, আপনারা নেননি সুযোগটা, এবার নেবেন কিনা কিংবা কেন নেবেন সেটাও একটু জানি। গতবার দেখেন যখন প্রস্তাবটা এসেছে, তখন কিন্তু মানে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, স্পেশালি আমাদের ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ধরনের জটিলতা ছিল, প্রত্যেকটা ফ্যাক্টরিতে আলাদা আলাদা আনরেস্ট ছিল। আমারটা না থাকলে পাশের ফ্যাক্টরিতে রয়েছে। সো আমরা অত্যন্ত মানে খুব খারাপ অবস্থায় দিয়ে তখন পার করছিলাম। তখন যদি আমি খেলা নিয়ে আমি গায়ানা চলে যেতাম, দ্যাট কুড বি দ্য রং ডিসিশন ফর মি, দ্যাট দ্য রিজন আই সে নাও। বাট দিস টাইম আমরা আগেভাগে হয়তো প্রস্তাবনাটা আগেভাগে যদি আসে, আমরা এটা গ্রহণ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে গ্লোবাল সুপার লিগে দেখা যেতে পারে ফরচুন বরিশালকে, সেটা একটা খুবই সুখবর। আপনি টাকার অঙ্কে খরচটা বলেননি, কিন্তু বোনাস মানির জন্য কি করছেন সেটা কি আমাদের বলবেন? সেটা কিভাবে সেলিব্রেশনটা হবে বরিশাল টিমের সাথে, সেটাও কি বলবেন? কোনো ধারণা দিবেন? বরিশাল টিম কালকে রবিবারে 12:30 যদি আমাদের অ্যারাইভাল টাইম আমরা দিয়েছি 12:30 বা 35 ইন বরিশাল এয়ারপোর্ট। তারপরে আমাদের ফ্যাক্টরিতে যাব, লাঞ্চ হবে, লাঞ্চ ব্রেকের পরেই আমরা চলে যাব বেলস পার্কে, এবং ওখানে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং আমার ধারণা ঢাকা থেকে আমার ছোটো ভাইরা অ্যারেঞ্জমেন্ট করতেছে, আমি জাস্ট ইন ডিপে নাই। সো দে উইল অ্যারেঞ্জ ইট অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি এ ভেরি গুড প্রোগ্রাম টুমরো। এবং বরিশালের এই বন্ধনটাকে আপনার প্লেয়ারদের সাথে বলি, সেটা কি থাকবে? আপনার অনেক সিনিয়র প্লেয়ারের কথা আমরা বললাম, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম, এর সঙ্গে নাজমুল হোসেন শান্ত, যে খেলতেই পারেনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, সেটার কোনো মানে আপনার কোনো খারাপ লাগা আছে কিনা যে এমন একজন প্লেয়ারকে নিয়েও খেলাতে পারলেন না? দেখেন, আমরা খেলাতে পারি না, এটা হচ্ছে কম্বিনেশনের জন্য, এটাকে তার পারফরমেন্সও না, ইয়েও না, কম্বিনেশন যেটা স্যুট করেছে। শান্ত নিজেও তো সবাই বসে সিদ্ধান্ত নিত, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে কে কে খেলবে না, শুধুমাত্র আমি থাকি না, রাদার দেন মি দে ডিসাইড এভরিথিং। আমি ওই সিলেকশন মিটিংয়েও থাকি না, কোনো জায়গায় থাকি না, আমি শুধু উপর থেকে বলি যদি কোনো প্লেয়ার আনা লাগে, জাস্ট তামিম ভাই বলে যে ক্যান আই ডু দ্যাট, ইয়েস ডু প্লিজ। মানে আপনার দল, আপনি ইনভেস্ট করেন কিন্তু সবাইকে পূর্ণ স্বাধীনতাটা আপনি দিয়েছেন। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, যে ফরচুন বরিশাল কেমন বিপিএল আশা করে নেক্সট সিজনে? আপনার অপোনেন্ট টিমগুলোও কি আপনার মতো হওয়া উচিত, নাকি আপনি এরকমই মানে চান যে ব্যবধানটা এমন থাকুক যাতে একা আসলে দৌড়ে ফার্স্ট হয়ে যাওয়া যায়? না, এটা কেউ চায় না। এক স্কুলে মানে 2 জন স্টুডেন্ট, একজন ফার্স্ট একজন সেকেন্ড, এটা কেউ চায় না। যদি 7টা দল খেলে,
আমি মনে করি যেন স্ট্রং অপোনেন্ট হয়। স্ট্রং অপোনেন্ট হলে দেখেন আপনি মানে কম্পিটিশন বাড়বে, কম্পিটিটিভ ক্রিকেট হবে এবং আমাদের খেলার মান বাড়বে। আপনি পিএসএল কোথায় চলে গেছে আপনি দেখেন, ডিউ টু ফ্রাঞ্চাইজি ওনারদের জন্যই এটা হয়েছে। পিএসএল কিন্তু আমাদের থেকে অনেক নিচে ছিল, তারা অনেক উপরে চলে আসছে ডিউ টু প্রোডাকশন, ডিউ টু তাদের অ্যাক্টিভিটি। সো দ্যাট শর্ট অফ অ্যাক্টিভিটি আমাদের দরকার আছে এবং এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা করি আমাদের ক্রিকেট অনেক উপরে যাবে এবং ইনশাল্লাহ আমরা দেখব একসময় আমরা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। ধন্যবাদ আপনাকে মিজানুর রহমান, আমাদের সময় দেওয়ার জন্য। অভিনন্দন আরও একবার ফরচুন বরিশালকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বিপিএলের 11 আসরের 2 বারের চ্যাম্পিয়ন কিন্তু ফরচুন বরিশাল। ডাবল স্টার আর কোনো দলের কিন্তু এই মুহূর্তে নেই যারা বিপিএলে খেলছে, সেই ক্ষেত্রে কিন্তু ফরচুন বরিশাল এগিয়ে আছে। আগামীর জন্য শুভ কামনা এবং বিপিএলটা যেভাবে সবাই চাচ্ছে, দলগুলো চাচ্ছে, সেইভাবে কাঠামোগত রূপ পাক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। এবারের বিপিএল অভিযান এখানেই শেষ হলো।